আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়টা পড়ছিলাম। তো এই অধ্যায়ের অনেকগুলো টপিক আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমাদের কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানা শেষ। তো আমরা জেনেটিক ম্যাটেরিয়ালসে চলে এসেছি। আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে ক্রোমোসোমের আণবিক গঠন এবং নিউক্লিক অ্যাসিড। তো আমি দুটো টপিককে একসাথে মার্জ করেছি, কারণ এদের মধ্যে অনেক বেশি কোরিলেশন আছে। আর নিউক্লিক অ্যাসিড কিন্তু আজকেই যে সব পড়ে শেষ করে ফেলবো তা না। নিউক্লিক অ্যাসিড দু রকম আছে, ডিএনএ আরএনএ। ডিএনএ নিয়ে আলাদা ক্লাস থাকবে, আরএনএ নিয়ে আলাদা ক্লাস থাকবে। আজকে জাস্ট উপর থেকে একটা বেসিক আইডিয়া আমি পাবো। তো কিছু জিনিস আমি আগে থেকেই লিখে রেখেছি যাতে একটু ক্লাসটা শর্ট সময়ে শেষ করা যায়, যেহেতু ডিটেলস পড়াতে চাচ্ছি। যতটুকু সম্ভব সময়টা অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। হাওয়েভার, প্রথম টপিক হচ্ছে ক্রোমোজোমের আণবিক গঠন। আমরা জেনেছি যে নিউক্লিয়াসের ভিতর একটা সুতা ভাসে, সেই সুতার নাম হচ্ছে ক্রোমাটিন। সেই সুতার নাম কি? ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনকে খণ্ড করলে, কাটলে যে খণ্ডগুলো পাওয়া যায় সেই খণ্ডকে বলা হয় ক্রোমোজোম। যেমন মানুষের যে ক্রোমাটিন আছে সেই ক্রোমাটিনকে ভাঙলে 46টা খণ্ড পাওয়া যায়, তাই মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা। এক একটা জীবে এক এক রকম ক্রোমোজোম থাকতে পারে, বাট এটা তোমরা ভাববে না যে ক্রোমোজোম সংখ্যা বেশি থাকলে সে উন্নত জীব আর কম থাকলে সে অনুন্নত। এমন কিন্তু কোনো ব্যাপার নেই। যেমন মানুষের ক্রোমোজোম 46টা, মানুষ তো সবচেয়ে উন্নত জীব হিসেবে আমরা ধরে থাকি। বাট গোল্ড ফিশ যে আছে, গোল্ড ফিশের ক্রোমোজোম হচ্ছে 100টা। তার মানে এই না যে গোল্ড ফিশ মানুষের চেয়ে উন্নত। বা আমি যদি কিছু ফার্ন আছে যাদের বডিতে 1200-1300 ক্রোমোজোম পাওয়া যায়, তার মানে এই না যে সে আমার চেয়ে বেশি উন্নত। ক্রোমোজোম ব্যাপারটা হচ্ছে ক্রোমাটিন ভাঙলে কতগুলো খণ্ড তৈরি হবে, এই খণ্ডের সংখ্যাই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তো ক্রোমোজোমকে যদি আমি অ্যানালাইসিস করি, আমি ক্রোমোজোমের ভিতর কি কি পাবো? দেখো, ক্রোমোজোমকে ভাঙলে মূলত 4টা জিনিস পাওয়া যাবে। 1 নম্বরই হচ্ছে ক্রোমোজোমে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। আমি নিউক্লিক অ্যাসিড লিখি বইয়ের মতোই, নিউক্লিক অ্যাসিড থাকবে। এবার এই নিউক্লিক অ্যাসিড কিন্তু কিছু প্রোটিনের চারপাশে পেঁচিয়ে থাকে। এরকম কিছু প্রোটিন আছে, এই প্রোটিনকে এসে নিউক্লিক অ্যাসিড পেঁচিয়ে ধরে। এভাবেই কিন্তু ক্রোমোজোম গঠিত হয়। তো নিউক্লিক অ্যাসিডের পাশাপাশি এখানে কিছু প্রোটিন আছে। তাহলে আসো 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটিন। ওকে, তো এই যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে, ওরা কিন্তু ওখানে বসে বসে ব্যারেন্ডা ভাসতেছে না, ওরা ওখানে বসে বসে জীবনের লক্ষণ প্রকাশ করছে। তো জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য শত শত রকমের রাসায়নিক বিক্রিয়া হতে হবে। রাসায়নিক বিক্রিয়ায় এনজাইম দরকার হবে, এবং সেই এনজাইমগুলো লিখি, এনজাইম আছে। তাহলে দেখো, ওরা ওখানে বসে বসে যেহেতু ব্যারেন্ডা ভাসতেছে না, বড় ধরনের কাজ করতেছে, তাই এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনকে সেসব কাজে সাহায্য করার জন্য বিভিন্ন এনজাইম আছে। আবার আমরা জানি এনজাইমের কিন্তু মোটিভেশন দরকার। এনজাইমের কাজকর্মে এনজাইম তো বিক্রিয়া হেল্প করবে, বাট এনজাইমকে এই সাপোর্টিং রোল প্লে করার জন্য মোটিভেশন দিতে হয়। তো এনজাইমকে মোটিভেশন দেওয়ার জন্য বেশ কিছু ধাতব আয়ন এখানে আছে। তার মানে আমরা ক্রোমোজোমকে ভাগ করলে 4টা জিনিস পাই টোটাল: নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন আর হচ্ছে এনজাইম। এখানে বইয়ে আবার আরেকভাবে বলছে, প্রোটিনকে বলেছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর এনজাইমগুলোকে বলেছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন এনজাইম। কারণ এনজাইম তো প্রোটিন দিয়েই তৈরি, বাট প্রোটিনের অনেক কমপ্লেক্স স্ট্রাকচার কিন্তু এনজাইম গঠনের জন্য দরকার হয়, অনেক বড় স্ট্রাকচার দরকার হয়। তাই এনজাইমকে বলেছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন, আর প্রোটিনকে বলেছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন। আচ্ছা, তো আমি যদি নিউক্লিক অ্যাসিড দিয়ে আসি, নিউক্লিক অ্যাসিড কি কি আছে ভাইয়া? নিউক্লিক অ্যাসিডের মধ্যে এখানে আছে ডিএনএ হতে পারে, অথবা এটা আরএনএ হতে পারে। তো আমি ডিএনএটাকে প্রেফার করব, শুধু ডিএনএ, বিকজ আরএনএ কখনো ক্রোমোজোম তৈরি করে না।
ক্রোমোজোমের মধ্যে আরএনএ পাওয়া যেতে পারে, কারণ আমরা জানি ডিএনএ যেহেতু আরএনএ তৈরি করে, তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হবার পর সেই আরএনএ কিন্তু নিউক্লিয়াস থেকে বেরিয়ে রাইবোজোমের কাছে আসে। বাট আরএনএটার কিন্তু উৎপত্তি ক্রোমোজোমের মধ্যেই হয়। তো আমরা এটাকে বলতে পারি যে আরএনএ হচ্ছে ক্রোমোজোমের একটা সৃষ্টি, ক্রোমোজোমের একটা জাতক, ক্রোমোজোম থেকে সে সৃষ্টি হয়, বাট ওখানকার গাঠনিক উপাদান না। জন্ম নেওয়ার পর কিন্তু সে বাইরে চলে যায়, ওইখানে বসে থাকে না। ওকে, তারপরে হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে যদি আমি আসি, বেসিক্যালি এখানে থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা আমি তোমাদের শিখিয়েছি নিউক্লিওজোমের ক্লাসে। এর পাশাপাশি কিছু নন হিস্টোন প্রোটিন থাকতে পারে, যেমন বেশ কিছু কোষে দেখা যায় হিস্টোনের বদলে প্রোটামিন থাকে। তো হিস্টোনকে আমাদের বইয়ে বলেছে ক্ষারধর্মী, হিস্টোন হবে ক্ষারধর্মী, আর অন্য প্রোটিনগুলো সাধারণত অম্লধর্মী হয়। ঠিক আছে, তাহলে হিস্টোন এবং নন হিস্টোন। হ্যাঁ, হিস্টোন মিলেমিশে কোড তৈরি করে আমরা জানি। হিস্টোনের আবার টাইপ আছে H1, H2, H3, H4। হ্যাঁ, H4 হিস্টোন, আর 1, 2, 3, 4 হচ্ছে হিস্টোনের টাইপ। এরকম এর বাইরে নন হিস্টোন থাকতে পারে, যেমন প্রোটামিন জাতীয় আছে। ধাতব আয়নের মধ্যে এখানে বেসিক্যালি পাওয়া যায় ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন পাওয়া যায়, আর হচ্ছে আয়রন আয়ন পাওয়া যায়। এগুলো এখানে ধাতব আয়ন হিসেবে থাকে। এছাড়াও এনজাইমের ব্যাপারে যদি আসি, অনেক অনেক এনজাইম কিন্তু ক্রোমোজোমের মধ্যে আছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, আর নিউক্লিওসাইড ট্রাইফসফেট। ঠিক আছে, ডিএনএ পলিমারেজটা দরকার হবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য। তারপরে আরএনএ পলিমারেজ, এটা দরকার হয় ট্রান্সক্রিপশনের জন্য। এছাড়াও ডিএনএ তৈরি করার জন্য নিউক্লিওটাইড ফসফেটেজ এনজাইম দরকার হয়। তো আমি যদি একটা ক্রোমোজোমকে ভাঙি, আমি মোটামুটি এই ধরনের উপাদানগুলো কিন্তু পাবো। এভাবে কিন্তু আমাদের ক্রোমোজোম তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কিছু পার্সেন্টেজ বলা আছে যে ক্রোমোজোমের 45% হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর বাকি 55% হচ্ছে প্রোটিন। পাশাপাশি ধাতব আয়ন এগুলো ধরতে পারো নেগলিজিবল, সব মিলে হয়তো 1%-এর মতো আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক গঠন বুঝতে পারলাম। এরপরে ক্রোমোজোমের কাজ বলেছে। আসলে আমি ক্রোমোজোম নিয়ে আলাদা একটা ক্লাস নিয়েছি। এই টপিকগুলা একটু বইয়ের চেয়ে ভিন্ন আঙ্গিকে আমি পড়ানোর চেষ্টা করেছি, অর্থাৎ যেভাবে পড়ালে আমার জন্য সহজ হয় ব্যাপারটা বুঝানো, সেভাবে পড়ানোর চেষ্টা করেছি। তো বলা আছে যে জীবের বৈশিষ্ট্য ধারণ করে, কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, জিন ধারণ করে। আমি তোমাদের অনেকবার শিখিয়েছি যে জিন হচ্ছে ডিএনএর খণ্ড। তারপরে হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে, যে আমি ছেলে বিকজ আমার ক্রোমোজোম হচ্ছে XY, আরেকজন মেয়ে বিকজ তার ক্রোমোজোম হচ্ছে XX। অর্থাৎ তোমার শরীরে কোন ক্রোমোজোম আছে সেটা কিন্তু তোমার লিঙ্গ নির্ধারণ করে দিতে পারে। আচ্ছা, এরপর বংশগতির বাহক জিন জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। এরপর এখানে ভাই বি ক্রোমোজোমের কথা বলেছে। তো আমি ক্রোমোজোম টপিকটা যখন বই থেকে পড়েছি, এখানে আমি 3টা টার্ম পেয়েছি। একটা হচ্ছে বি ক্রোমোজোম, তারপরে ক্যারিওটাইপিং, আর ক্রোমোজোম ম্যাপিং। তো এই টপিকগুলো আমার কাছে মনে হয়েছে বইয়ে তো উল্লেখ করা আছে, বাট ডিটেইলসে বলেনি। তাই আমি এগুলো ডিটেইলস পড়িয়ে কিন্তু আলাদা ক্লাস নিয়েছি। তোমরা চাইলে ক্লাসটা দেখে আসতে পারো, প্লেলিস্টেই পেয়ে যাবে। কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা আলোচনা করেছে, যে ক্রোমোজোম, হ্যাঁ, কোষ বিভাজনের সময় ডিএনএ রেপ্লিকেশন হতে হয়, তো ডিএনএ তো ক্রোমোজোমের মধ্যেই আছে। আচ্ছা, এরপর চলে এসেছে বংশগতীয় বস্তু বা নিউক্লিক অ্যাসিডে আর কি। তো নিউক্লিক অ্যাসিডকে, ডিএনএ এবং আরএনএ, এদেরকে বলা হয় বংশগতীয় বস্তু। ঠিক আছে, ডিএনএ আরএনএ থেকেই কিন্তু তোমার প্রোটিন তৈরি হয় এবং প্রোটিনের মাধ্যমে তুমি বৈশিষ্ট্য প্রকাশ করো। বাট এই যে বংশগতি, তোমার বাবার কাছ থেকে তোমার কাছে যে বৈশিষ্ট্যগুলো আসলো, এগুলো কিন্তু ডিএনএ এর মাধ্যমে এসেছে। আর ডিএনএ দেখে দেখে ডিএনএ এর মতো আরএনএ তৈরি হয়, তাই ডিএনএ আরএনএ কে বলা হয় বংশগতীয় বস্তু। আমি নিউক্লিক অ্যাসিডে চলে আসি। নিউক্লিক অ্যাসিডের ব্যাপারে কিছু ইতিহাস এখানে আলোচনা করেছি, একটু তোমরা বইয়ে আসতে পারো। আমার এডিশনের বইয়ের 39 পৃষ্ঠার নিচের দিকে আছে নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিড কোথায় আবিষ্কার হয়েছে, ইন্টারেস্টিং। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হয়েছিল পুজ থেকে, পাস সেল বলা হয়।
পুজ আমরা জানি অনেক সময় ব্যাকটেরিয়ায় মানুষকে ইনফেক্ট করলে পুজ তৈরি হয়, এবং সেই পুজ আমরা অনেক সময় একটু অনেকের অবজ্ঞা করি বা সামথিং একটু হ্যাঁ এক করি। তো এই যে পুজ ছিল, সেই পুজের সেল থেকে কিন্তু ফ্রেডরিক মিশার নিউক্লিক অ্যাসিড আলাদা করেন এবং তিনি সেটার নাম দিয়েছিলেন নিউক্লিন। তারপরে এবং এটা কিন্তু শর্করা আমিষ স্নেহ থেকে আলাদা। এরপরে হচ্ছে এটাকে নিউক্লিন থেকে নিউক্লিক অ্যাসিড নাম দিয়েছিলেন অল্টম্যান। অল্টম্যান নামটা আমাদের অনেক এখন পরিচিত, বিকজ এই যে ওপেন এআই চ্যাট জিপিটি, এই ওপেন এআই চ্যাট জিপিটির যে মালিক বা সিইও সামথিং হবে, তার নাম হচ্ছে স্যাম অল্টম্যান। তো অল্টম্যান নামটা অনেক পরিচিত আমাদের। যেরকম চ্যাট জিপিটিকে অল্টম্যান আবিষ্কার করেছে, আরেক অল্টম্যান কিন্তু নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেছিল। দুটাই কিন্তু পৃথিবীর ইতিহাসে বা নিউক্লিক অ্যাসিড নাম দিয়েছিল। গুরুত্বপূর্ণ ঘটনা, চ্যাট জিপিটির আবিষ্কারক স্যাম অল্টম্যান আর নিউক্লিক অ্যাসিডের নামকারক হচ্ছে অল্টম্যান। তারপরে হচ্ছে পরবর্তীতে কোসেল নামে একজন বিজ্ঞানী, তিনি নিউক্লিক অ্যাসিডের যে গাঠনিক উপাদানগুলো কোসেল, যে রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক এবং ফসফেট, সেগুলো আবিষ্কার করেন। আচ্ছা, তো আমি নিউক্লিক অ্যাসিডে চলে আসি। নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এর বেসিক স্ট্রাকচারে আমাদের যেটা বুঝে পড়া অংশ এখানে আর কি সেখানে। তো যেহেতু আমি ক্রোমোজোমের গঠন পড়িয়ে ফেলেছি, এটা মুছে ফেলতে পারি এখন। তো আমি নিউক্লিক অ্যাসিডে যাই। নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে একটা নিউক্লিক অ্যাসিডকে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। পলিনিউক্লিওটাইড চেইন, তার মানে চেইন মানে বুঝছো তো, একই রকম অনেকগুলো জিনিস যুক্ত আছে, সেই জিনিসগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। আছে কয়টা? একটা না অনেকগুলো? অনেকগুলো, তাই বলা হচ্ছে পলি। তো এই যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইডে মূলত তিনটা অংশ পাওয়া যায়: রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক আর হচ্ছে ফসফেট। তো রাইবোজ সুগার আমরা যদি আসি, কেমিস্ট্রিতে বা কোষ রসায়নে পড়েছি, রাইবোজ সুগারে 5টা কার্বন থাকে। খেয়াল করো, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এই যে কর্নার গুলো আছে, প্রতিটা কর্নার কিন্তু এক একটা করে কার্বনকে ইন্ডিকেট করতেছে। আর যে হাতগুলো ফাঁকা আছে ধরে নিবে সে হাতের মধ্যে হাইড্রোজেন আছে, ওটা নিয়ে আমাদের বেশি ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি 2টা রাইবোজ সুগার রেখেছি। রাইবোজ সুগারে কিন্তু 5টা করে কার্বন থাকে, আর এখানে হচ্ছে অক্সিজেন আছে। তো এই যে রাইবোজ সুগার আছে, এটাকে বলা হচ্ছে রাইবোজ সুগার। দেখো এখানে ওএইচ গ্রুপ আছে, 4টা ওএইচ গ্রুপ আছে, এটা হচ্ছে রাইবোজ সুগার, রাইবোজ। কিন্তু এইখানে খেয়াল করো, পাশে আমি যেটা এঁকেছি, এখানে খেয়াল করো 2 নম্বর যে কার্বন আছে, সেই 2 নম্বর কার্বনের মধ্যে কোনো ওএইচ গ্রুপ নাই। অর্থাৎ এখানে ওএইচ ছিল, এখানে শুধু এইচ আছে, অর্থাৎ একটা অক্সিজেন অণু কিন্তু এখানে মিসিং। এই অক্সিজেন অণু মিসিং হওয়াতে এই গঠনটার নাম দেওয়া হয়েছে ডি অক্সি রাইবোজ। কারণ এখানে দেখো ডি মানে হচ্ছে বের করে দেওয়া কাউকে, যে আমি যদি বলি ডি অক্সি মানে অক্সিজেনকে বের করে দেওয়া, আমি যদি বলি ডি কার্বক্সিলেশন তার মানে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া, আমি যদি মজা করে এভাবে বলি ডি মারিয়া তার মানে হচ্ছে মারিয়াকে বের করে দেওয়া। তো এখানে দেখো ডি অক্সি তার মানে অক্সিজেনকে বের করে দিয়েছে। কোথা থেকে? 2 নম্বর কার্বন থেকে। হ্যাঁ, 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনকে বের করে দিয়েছে। তাই এই সুগারটার বা শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো তুমি যখন আরএনএ তে যাবা, আরএনএ তে তুমি রাইবোজ সুগার পাবা আরএনএ তে, আর তুমি ডিএনএ তে গেলে পাবা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এবং নামটাও খেয়াল করো, আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো শব্দটা এসেছে রাইবোজ থেকে। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবো এটা এসেছে ডিঅক্সিরাইবোজ সুগার থেকে। তো এখানে বেসিক যে পার্থক্য, যে এখানে একটা অক্সিজেন কম আছে, একটা অক্সিজেন মিসিং। এবং এই যে ডিএনএ এর 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল আমাদের জীবনের বিবর্তনে। আমি জীবন কিভাবে আসলো পৃথিবীতে সেটা নিয়ে এখনো বিষয়টা পুরোপুরি মানুষ বুঝেনি, বা যতগুলো
পয়েন্ট পেয়েছে, সেগুলো নিয়ে একটা ক্লাস আমি রেকর্ড করব, সামনে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তোমরা এই প্লেলিস্টেই পেয়ে যাবে, সবাই প্লেলিস্টটা সেভ করে রাখবে। কোষের অধ্যায়ের ক্লাসের প্লেলিস্টটা এটা সম্পূর্ণ ফ্রিতে আমি সবার জন্য দিয়ে দিয়েছি। কোর্সের সবগুলো অধ্যায় কিন্তু এখনো ফ্রি না, বাট এই অধ্যায়টা আমি চাই পুরোপুরি ফ্রি করে দিতে। তো দেখো, এই যে একটা অক্সিজেন হারালো, অক্সিজেন হারানোতে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি, উল্টো লাভ হয়েছে। দেখা যাচ্ছে আমাদের যে আরএনএর স্থায়িত্ব অনেক কম, আর ডিএনএর স্থায়িত্ব বা স্টেবিলিটি অনেক বেশি। এটার পিছনে মানুষ গবেষণা করে জেনেছে, এই যে ডিএনএর 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, এর কারণে ডিএনএ অণু অনেক বেশি স্টেবল হয়, অনেক বেশি স্থায়িত্ব থাকে। এবং দেখো, জীবনের বিকাশে বা জীবন ধারণ করতে কিন্তু ওর যে রাসায়নিক অণু আছে সেগুলোর স্থায়িত্ব বেশি থাকাটা প্রয়োজন। প্রয়োজন বলতে মাস্ট, একান্ত প্রয়োজন। তো যদি এভাবে রাইবোজ থেকে ডিঅক্সি রাইবোজ তৈরি না হতো, হয়তো আজকে আমরা পৃথিবীতে এত প্রাণের অস্তিত্ব দেখতে পারতাম না। পৃথিবীতে কিন্তু প্রথমে আরএনএ এসেছিল, আরএনএর মধ্যে রাইবোজ সুগার ছিল, এবং যখন আরএনএ থেকে এই অক্সিজেন সরে গেল 2 নম্বর কার্বন থেকে, তখন সেটা ডিঅক্সি রাইবোজ হলো, এবং আমরা সেই আরএনএ কে ডিএনএ বলে ডাকা শুরু করলাম, এবং ডিএনএ কিন্তু অনেক বেশি স্ট্যাবিলিটি শো করলো। আচ্ছা, এরপর আসছে নাইট্রোজেন গঠিত কারক, অর্থাৎ এটা মানে হচ্ছে যেসব ক্ষারকের মধ্যে রিং এর ভিতরে নাইট্রোজেন আছে তাদেরকে নাইট্রোজেনাস ক্ষারক বা নাইট্রোজেন গঠিত ক্ষারক বলা হয়। তো এই নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো আছে 2 রকম। দেখো, আমি উপরে যে সংকেতগুলো এঁকেছি সেগুলো হচ্ছে পিউরিন, এগুলো হচ্ছে কি পিউরিন, আর নিচে যেগুলো এঁকেছি এরা হচ্ছে পাইরিমিডিন। এখানে খেয়াল করো, পিউরিনে কিন্তু 2টা করে রিং আছে, অর্থাৎ মানে 2টা রিং বলবো না, মানে রিংটা ডাবল রিং আছে। দেখো, ডাবল রিং আছে, বাট পাইরিমিডিনে কিন্তু সিঙ্গেল একটা করে রিং। তো এটা এভাবে মনে রাখি, যার নাম ছোট তার রিং বেশি, আর যার নাম বড়, দেখো পাইরিমিডিন অনেক বড় নাম, অনেকের হয়তো প্রথমবার উচ্চারণ করতে গিয়ে দাঁতে সমস্যা হতে পারে, বাট ওর স্ট্রাকচার কিন্তু ছোট তুলনামূলক। তো এই যে পিউরিন গুলো এঁকেছি, এই পিউরিনটা হচ্ছে অ্যাডেনিন, এই পিউরিনটা হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, অ্যাডেনিন, আর একটা হচ্ছে কি ভাইয়া, পাশেরটা হচ্ছে গুয়ানিন। এই অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। এদের গঠনে কিন্তু দরকার হয়েছে 2টা রিং। আর নিচের যেগুলো এঁকেছি সেগুলো হচ্ছে থাইমিন, এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে ইউরাসিল। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, আর অ্যাডেনিন, গুয়ানিন। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন। আচ্ছা, তো এদের নাম কিভাবে এসেছে সেগুলো নিয়েও কিছু আলাপ আলোচনা আছে বইয়ে। বলেছে যে গুয়ানিনের নাম এসেছে হচ্ছে গুয়ানো থেকে। গুয়ানো শব্দের অর্থ কিন্তু হচ্ছে অনেকে বলে গু থেকে কিন্তু গুয়ানিন এসেছে। শুধু বাংলায় না, এটা ইংলিশেও মিলে যাচ্ছে বা মেডিকেল টার্মিনোলজিতেও মিলে যাচ্ছে। যে বাদুর পায়খানা করত, বাদুর যখন পায়খানা করে, বাদুর আকাশে উঠতেছে বা বসে আছে উপরে কোথাও, পায়খানা করলে আকাশ থেকে বাদুরের পায়খানা নিচে পড়তেছে, পরন্ত বা উড়ন্ত মল বলতে পারো। সেই উড়ন্ত মলকে বলা হয় গুয়ানো, এবং সেই গুয়ানো থেকে কিন্তু নামটা এসেছে গুয়ানিন। তো অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে বড় ক্ষারক, হ্যাঁ, পিউরিন জাতীয়, আর থাইমিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে ছোট ক্ষারক, পাইরিমিডিন জাতীয়। তো এখানে আমি যদি দেখাই, আমি যদি ডিএনএ তে যাই, খেয়াল করো, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এদেরকে ভাইয়া ডিএনএ তেও পাওয়া যায়, আরএনএ তেও পাওয়া যায়। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে থাইমিন এবং ইউরাসিলে। থাইমিনকে তুমি পাবা হচ্ছে ডিএনএ তে, থাইমিনকে তুমি পাবা হচ্ছে ডিএনএ তে, আর ইউরাসিলকে তুমি পাবা হচ্ছে আরএনএ তে। থাইমিনকে শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যাবে, ইউরাসিলকে শুধুমাত্র আরএনএ তে পাওয়া যাবে। এবং এখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লুকিয়ে আছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, খেয়াল করো, থাইমিন এবং ইউরাসিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা, সেটা হচ্ছে থাইমিনের মধ্যে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, বাট ইউরাসিলে এমন কোনো মিথাইল গ্রুপ নাই। একটু খেয়াল করো ভাইয়া, সময় নাও। সবগুলো গঠন কিন্তু মুখস্থ করতে হবে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় কখনোই এদের গঠন আঁকতে বলবে না।
আমার যেটা মনে হয় এদের গঠন আসতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষায়। বুয়েটে প্রায় হচ্ছে বিভিন্ন কেমিক্যালের নাম দেয়, দিয়ে ওদের সংকেত লিখতে বলে। তো যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ তারা একটু কয়েকবার দেখে দেখে লিখলে জিনিসটা ইজি হবে তোমার কাছে। বাট মেডিকেল প্রিপারেশন বা বোর্ড পরীক্ষার জন্য এগুলো শেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট যেই পয়েন্টগুলা মাথায় রাখা দরকার সেগুলো একটু দেখো। যে থাইমিনে কিন্তু ভাইয়া মিথাইল গ্রুপ আছে এবং ইউরাসিলে মিথাইল গ্রুপটা নেই। এখন এতে করে হয়েছে কি, দেখো থাইমিন ইউরাসিলের মধ্যে কিন্তু বেসিক স্ট্রাকচারের তেমন ডিফারেন্স নেই। ডিফারেন্সটা দেখো অলমোস্ট সেম, জাস্ট ওইখানেই পার্থক্য। এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে কিন্তু মিথাইল গ্রুপটা মিসিং, তাই না ভাই? আর কোনো পার্থক্য চোখে পড়ছে না। তো এই যে থাইমিনের মধ্যে এক্সট্রা একটা মিথাইল গ্রুপ আছে, এতে সুবিধাটা হয়েছে কি তোমরা একটু গেস করো তো। আমি আগে একটা পয়েন্ট বলেছি না যে ডিঅক্সিরাইবোজে অক্সিজেন না থাকাতে, ডিঅক্সিরাইবোজে অক্সিজেন না থাকাতে ওর স্থায়িত্ব বেড়ে গিয়েছে। এখানেও খেয়াল করো থাইমিনের মধ্যে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ থাকাতে থাইমিনের স্থায়িত্ব বেড়ে গেছে। দেখো এখানে অক্সিজেন না থাকার জন্য বেড়েছিল, বাট এখানে মিথাইল গ্রুপ থাকার জন্য, মিথাইল গ্রুপ এখানে একটা আশীর্বাদ হিসেবে এসেছে। থাইমিনে মিথাইল গ্রুপ থাকার জন্য থাইমিনের স্থায়িত্ব বেশি, এবং থাইমিন যেহেতু ডিএনএ থাকে তাই ডিএনএর স্থায়িত্ব বেশি, আরএনএর স্থায়িত্ব কম। আমাদের পৃথিবীতে কিন্তু ডিএনএ এর আগে আরএনএ এর আবির্ভাব হয়েছে। আমরা প্রায় জিজ্ঞেস করি না ডিম আগে না মুরগি আগে, তো আমি জিজ্ঞেস করি ডিএনএ আগে নাকি আরএনএ আগে, তখন আমার স্টুডেন্টরা অ্যান্সার দেয় আরএনএ আগে। আরএনএ কিন্তু প্রথম এসেছিল, বাট আরএনএ এর স্থায়িত্ব কম ছিল, কারণ আরএনএ রাইবোজ সুগার কম স্টেবল, ডিএনএ এর ডিঅক্সিরাইবোজ সুগার 2 নম্বর কার্বনে অক্সিজেন না থাকার জন্য বেশি স্টেবল। আবার দেখো ডিএনএ তে থাইমিন আছে, থাইমিন মিথাইল গ্রুপ থাকার জন্য বেশি স্টেবল, আর আরএনএ তে ইউরাসিল আছে, ইউরাসিলে মিথাইল গ্রুপ না থাকার জন্য ইউরাসিল কম স্টেবল। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিছু পয়েন্ট এখানে ধরতে পেরেছি জীবনের। দেখি চা, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা একটু নাম্বারিং করি, এখানে এদেরকে তো নাম্বারিং করেছে কার্বন গুলাকে এভাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে 7 8 9, 7 8 9, এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, আশা করি নাম্বারিংটা দেখা যাচ্ছে, তাই না? সবুজ কালারটা একটু কম ফুটতেছে, বাট হ্যাঁ বোঝা যাচ্ছে। তো খেয়াল করো এখানে এভাবে নাম্বারিং কিন্তু কার্বন গুলোকে করা হয়েছে, নাম্বারিংটা একটু আমাদের দরকার হতে পারে। এখন দেখো আমাদের এই পলিনিউক্লিওটাইড চেইন কিভাবে তৈরি হবে। তাহলে পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করার শুরুতে আমাদের দরকার হচ্ছে, মনে করো রাইবোজ সুগার। সেটা শুধু রাইবোজ সুগারও হতে পারে, আবার ডিঅক্সি রাইবোজ সুগারও হতে পারে। তাহলে খেয়াল করো আমি এখানে জায়গা যেহেতু কম, এটা একটু মুছি। এখন আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন দেখছি। হ্যাঁ, তো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে এটা আমরা রাইবোজ সুগার পাইলাম। তো রাইবোজ সুগারে ভাই কয়টা কার্বন আছে বলো তো, কে বলতে পারবে? দেখে বলো, 1 2 3 4 5টা। এই 5টা কার্বনের মধ্যে 2 নম্বর এবং 4 নম্বর নতুন কোনো বন্ধন তৈরি করবে না, বাট বাকিগুলো নতুন বন্ধন তৈরি করবে। যেমন দেখো 1 নম্বর যেটা আছে, 1 নম্বর গিয়ে যুক্ত হবে কার সাথে? নাইট্রোজেনাস বেজের সাথে। মনে করো এখানে অ্যাডেনিনের সাথে যুক্ত হলো, তাহলে কি হবে খেয়াল করো, এই যে রাইবোজ সুগার আছে, রাইবোজ সুগার গিয়ে এখানে যুক্ত হবে কার সাথে? অ্যাডেনিনের সাথে। ক্লিয়ার ভাই সবাই? এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। শর্করার মধ্যে যে বন্ধন থাকে তাকে ভাই গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। তোমরা এটা ইয়াতেও পড়বা, কি বলে, কোষ রসায়নেও পড়বা। তাহলে অ্যাডেনিনের সাথে যুক্ত হয়েছে। তো
অ্যাডেনিনে তো ভাইয়া অনেকগুলা কার্বন পয়েন্ট আছে, 1 থেকে 9 পর্যন্ত। কোথায় গিয়ে যুক্ত হয়েছে? তো যুক্তটা হয়েছে অ্যাডেনিনের 9 নম্বর পয়েন্ট, এই যে এই জায়গায়, এইখানে গিয়ে যুক্ত হবে। বুঝতে পারছো? তার মানে আমার রাইবোজ সুগারের 1 নম্বর কার্বন অ্যাডেনিনের 9 নম্বরে গিয়ে যুক্ত হবে। তাহলে দেখো আমার রাইবোজ সুগার যখন অ্যাডেনিনে যুক্ত হয়েছে, তখন এই গঠনটা, এইটুক গঠনটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। কি নাম ভাইয়া? এইটুক গঠনটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, জাস্ট এইটুকের স্ট্রাকচারের নাম হচ্ছে নিউক্লিওসাইড। এবারে নিউক্লিওসাইডটাকে আমি আরেকটু বড় করতে পারি। নিউক্লিওসাইডের মধ্যে আমি যুক্ত করব ফসফেট। এই যে নিচে লিখে রেখেছিলাম, অনেকে খেয়াল করেনি হয়তো। এই যে বিড়ালগুলো চলে আসছে, আগে একটা দেশি বিড়াল ছিল, এখনো আছে, ও ক্লাস করতো, এও দেখি ক্লাস করতে চলে আসছে। ড্যানি, তুরস্কের একটা বিড়াল। এই ড্যানি, ড্যানি তোমাকে দেখ, ইয়া করো, দেখো, এই যে বিড়াল ক্লাস করবে। ক্লাস করবা? করো, এই যে এখানে বসো। এরা এরা দেখি ক্লাস করে খুব, এই দেখো কত মনোযোগ ক্লাসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারতেছো তো কথা? কোন ভাষায় বলবো? টার্কিশ ভাষায় বলবো না বাংলায় বললে হবে? বাংলা বুঝবা? এই ড্যানি, বাংলা বুঝতে পারবা? কিছু বলে না। আচ্ছা দেখো, এখন দেখো তাইলে এই হচ্ছে তোমার নিউক্লিওসাইড। এখন নিউক্লিওসাইডের মধ্যে আমি ফসফেট যুক্ত করব। দেখো যেহেতু 2 নম্বর এবং 4 নম্বরে কেউ যুক্ত হবে না বলেছি, তাহলে ফসফেট যুক্ত হবে অবশ্যই 5 বা 3-এ। তো ফসফেট জিনিসটা কি? ফসফেটটা এসেছে যে ফসফরিক অ্যাসিড থেকে, H3PO4 থেকে। H3PO4 থেকে তুমি 3টা হাইড্রোজেন সরায় নাও, তাহলে থাকতেছে PO4 মাইনাস মাইনাস মাইনাস। এখন এই PO4টা আসলে থাকবে কিভাবে? দেখো PO4 কিন্তু অনেক রকম হতে পারতো, ধুম করে কিন্তু PO4 আসেনি। দেখো প্রথমে এটা হয়েছিল H2PO4 মাইনাস, তারপরে হয়েছিল HPO4 মাইনাস মাইনাস, তারপর হয়েছে PO4 মাইনাস মাইনাস মাইনাস। তো আমাদের শরীরে ডিএনএর মধ্যে ফসফেটটা কোন ফর্মে আছে? এটা কি PO4 হিসেবে আছে, মানে এই ফর্মে আছে, নাকি এই ফর্মে আছে, নাকি এই ফর্মে আছে? বলো তো ভাইয়া, কোন ফর্মে আছে? দেখো ফসফেট কিন্তু 3টা ফর্মে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে পারে, এভাবে পারে। তো তোমার কি মনে হয় আমাদের বডিতে কোন হিসেবে আছে? দেখো, যদি একটা ফসফেটকে তুমি অনেক অম্লীয় মাধ্যমে রাখো, মনে করো ফসফেটকে তুমি এমন একটা জায়গায় রেখেছো যে জায়গায় পিএইচ হচ্ছে 2 বা 3, অনেক কম পিএইচ। কম পিএইচ এর অর্থ হচ্ছে, তোমরা 19-এ শিখে ফেলেছো যে কম পিএইচ এর অর্থ হচ্ছে প্রোটন ওখানে বেশি পরিমাণে আছে। তো প্রোটন যখন বেশি পরিমাণে থাকবে, ওর মধ্যে সে অনেকগুলো প্রোটন যুক্ত হবে, ওর কাছে প্রোটন থাকবে 2টা। তো এই জিনিসটা তুমি পাবা হচ্ছে অম্লীয় মাধ্যমে, যখন পিএইচ অনেক কম। আবার দেখো, যখন তুমি ফসফেটকে নিয়ে ক্ষারীয় মাধ্যমে রাখবা, ক্ষারীয় মাধ্যমের পিএইচ হচ্ছে বেশি, ধরো 11, 12, 13। ক্ষারীয় মাধ্যমে প্রোটন অনেক কম পরিমাণে আছে, তাই ফসফেট করবে কি, ওর প্রোটনগুলা দান করে দিবে। তখন ওর গঠন হবে এরকম, PO4 মাইনাস মাইনাস মাইনাস। কারণ ক্ষারীয় মাধ্যমে যেহেতু প্রোটন কম আছে, তাই ফসফেট ওই মাধ্যমকে প্রোটন দান করে দিবে এবং ফসফেটে কোনো প্রোটন থাকবে না। আর আমি যদি নিরপেক্ষ মাধ্যমে আসি, মনে করো পিএইচ হচ্ছে 6, 7 বা 8, এই অবস্থায় দেখা যাবে যে HPO4 ডাবল মাইনাস। তো আমাদের যে কোষের পিএইচ সেটা হচ্ছে অলমোস্ট 7.2, কোষের পিএইচ হচ্ছে 7.2। তো 7.2 কে আমরা নিউট্রাল পিএইচই ধরতে পারি। তো যেহেতু আমাদের কোষের পিএইচ হচ্ছে নিউট্রাল, তাই সেখানে ফসফেট এই ফর্মে থাকে, HPO4 মাইনাস মাইনাস। ওকে, তো এই যে HPO4 মাইনাস মাইনাস আছে, এবার সেটা এসে যুক্ত হবে আমার এই জায়গায়। তাহলে দেখো এখানে একটা ফসফেট, এখানে আরেকটা ফসফেট। ফসফেট গুলো ভাইয়া 3 নম্বর এবং 5 নম্বরে যুক্ত হয়। তাহলে দেখো এই যে এখানে 5 নম্বরের সাথে একটা ফসফেট যুক্ত হলো, 3 নম্বরের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো। এই বন্ধনগুলোকে বলা হয় স্টার বন্ধন বা ফসফেস্টার বন্ধন বলে অনেক সময়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখানে আছে স্টার বন্ধন, এখানে আছে গ্লাইকোসাইডিক বন্ধন। এখন আমি এর সাথে ফসফেট পেয়েছি না ভাইয়া? যখনই নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হবে, এইটুকু হচ্ছে নিউক্লিওসাইড, হ্যাঁ, যখন এখানে ফসফেট যুক্ত হয়ে গেছে, তখন এই স্ট্রাকচারটার নাম হয়ে যাবে
নিউক্লিওটাইড। কি নাম হবে ভাইয়া? নিউক্লিওটাইড। ড্যানি দেখাবা। হুম, এটার নাম হচ্ছে কি ভাই এখন? নিউক্লিওটাইড। এবং দেখো এই নিউক্লিওটাইডটা তো নাম কি হবে? দেখো নিউক্লিওটাইডে দুইটা ফসফেট আছে, অ্যাডেনিন আছে, তাই এটার নাম হবে হচ্ছে তোমার ডাইফসফেট। বুঝতে পারছো? ডাইফসফেট এখানে থাকবে, হ্যাঁ, ডিএমপি এরকম নাম হবে আর কি। যদি রাইবোজ থাকে তাহলে এটাকে তুমি বলবা হচ্ছে, দেখো এটা আমি তোমাকে নামটা করাই দিই এটাকে, এটা হচ্ছে এডিপি, এডিনোসিন ডাইফসফেট। দেখো এটা তো অ্যাডেনিন, অ্যাডেনিনে যখন ফসফেট যুক্ত হয়েছে এটার নাম হবে এডিনোসিন। এডিনোসিন হচ্ছে নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডে ফসফেট যুক্ত হওয়ার পর এটার নাম হয়ে গেছে, দুইটা ফসফেট যেহেতু, এডিনোসিন ডাইফসফেট। হ্যাঁ, এটা বাদ দিলে বাকি অংশটা হচ্ছে এডিনোসিন, এই অংশটা হচ্ছে এডিনিন, এইটুক হচ্ছে এডিনোসিন, আর পুরোটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। যে তিনটা ফসফেট থাকতো বলতাম এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তাই দেখো এটা আমরা পাইলাম হচ্ছে এখানে এডিনোসিন ডাইফসফেট পাইছি একটা, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। বুঝতে পারছো নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়? আচ্ছা, এখন এটা মুছি। এই যে নিউক্লিওটাইড একটা গঠিত হলো, এই নিউক্লিওটাইড পাশে যেহেতু এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন আমরা জানি যুক্ত হবে ডিএনএ এর বেলায় কার সাথে? থাইমিনের সাথে। তাহলে উল্টা দিকে অবশ্যই থাইমিন আছে, থাইমিন আছে। এই থাইমিন গিয়ে দেখো এখানে আবার যুক্ত হবে এভাবে উল্টা দিকে। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে দেখো এখানে আবার কি হইতেছে, এই যে থাইমিন আছে, থাইমিনে গিয়ে এই রাইবোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হবে। তো এখন চিন্তা করো, আমি যখন এখানে একটা যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করলাম, এই বন্ডে সুগারের 1 নম্বর কার্বন অংশ নিয়েছে, আর থাইমিনেরও তো ভাইয়া পয়েন্ট আছে, এখানে কোন পয়েন্টটা অংশ নিবে? এখানে অংশ নিবে 1 নম্বর পয়েন্টটা, অর্থাৎ এই যে এই জায়গায় এসে যুক্ত হবে। অর্থাৎ দেখো যখন নাইট্রোজেনাস ক্ষারক থাকে, পিউরিনের বেলায় 9 নম্বরে এসে যুক্ত হয় সুগার, আর পাইরিমিডিনের বেলায় 1 নম্বরে এসে যুক্ত হয় সুগার। তাহলে যুক্ত হলো। তাহলে দেখো এই যে এখানে আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম, এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের নাম হচ্ছে থাইমোসিন। যেমন এটার নাম ছিল অ্যাডিনোসিন, এটা হচ্ছে থাইমোসিন। এখন দেখো এই থাইমোসিনে আবার 3 নম্বর 5 নম্বর আছে না? তাহলে এখানে 3 নম্বর এবং 5 নম্বরে যুক্ত হবে ফসফেট। তাহলে খেয়াল করো, এখানে 3 নম্বরে একটা ফসফেট দিয়ে দিলাম, এখানে 5 নম্বরে ফসফেট দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, এখানে হচ্ছে স্টার বন্ধন। তো এই পুরো জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এই পুরো জিনিসটার নাম হচ্ছে কি ভাইয়া? নিউক্লিওটাইড। ওকে, তাহলে দেখো এইদিকে একটা নিউক্লিওটাইড আছে, ডান দিকে একটা নিউক্লিওটাইড আছে, বাম দিকে আরেকটা নিউক্লিওটাইড আছে। তো দুইটা নিউক্লিওটাইডকে এবার আমি যুক্ত করব, দুইটা নিউক্লিওটাইডকে আমি যুক্ত করব হাইড্রোজেন বন্ধন দিয়ে। কোন বন্ধন দিয়ে? হাইড্রোজেন বন্ধন। এবং আমরা জানি আমাদের কনভেনশন হচ্ছে হাইড্রোজেন বন্ধনকে এরকম ডটেড লাইন দিয়ে প্রকাশ করা হয়। তো অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে থাকে দুইটা হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, এটা একটা নাইট্রোজেনাস বেস, এরা যখন একত্রে যুক্ত হলো, এই পুরো স্ট্রাকচারটার নাম হচ্ছে এখন বেস পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস, এটা একটা বেস, দুইটা বেস যখন হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়, পুরো জিনিসটার নাম হচ্ছে বেস পেয়ার। এটাকে বলা হয় বেস পেয়ার বা ক্ষারক জোড়। ঠিক আছে, তাহলে আমরা বেস পেয়ার বুঝতে পারছি, আমরা নিউক্লিওসাইড বুঝেছি, নিউক্লিওটাইড বুঝেছি, বেস পেয়ার বুঝেছি। এখন দেখো এই জিনিসটাকে আমি পলিনিউক্লিওটাইড চেইন বানাবো, এখনো কিন্তু চেইন হয় নাই, এখন বেস পেয়ার হয়েছে। চেইন বানাতে হলে কি করতে হবে? দেখো এটার নিচে এরকম আরো যুক্ত করতে হবে, 1 2 3 4 5। এখানে মনে করো আমি দিলাম হচ্ছে গুয়ানিন। এবার তোমরা একটু আমাকে হেল্প করবা, গুয়ানিনের অপোজিট ভাই কি থাকবে? অবশ্যই সাইটোসিন। ঠিক আছে,
এখানে মনে করো আছে হচ্ছে থাইমিন। থাইমিনের অপোজিটে ভাই কি থাকবে? অবশ্যই অ্যাডেনিন। আচ্ছা, তো যাই হোক দেখো, আচ্ছা এখানে অনেকে ভাবে ভাই বক্স গুলো একটা ভিতরের দিকে দিলেন না বাইরে দিলেন, এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা? এটার কোনো সিগনিফিকেন্স নাই, তুমি যেভাবে খুশি দিতে পারো। যেমন দেখো এখানে অ্যাডেনিনে একভাবে লিখছি, এখানে আরেকভাবে লিখছি, কোনো ব্যাপার না। দেখলে এগুলোকে আমি একটু কমপ্লিট করি। দেখো এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, এটা একটা নাইট্রোজেনাস ক্ষারক, এটাকে এইভাবে যুক্ত করে দিবা। করলে ভাই কোন লিঙ্ক? এটা গ্লাইকোসাইডিক লিঙ্ক। গুয়ানিনের কয় নম্বরে যুক্ত হবে বলো তো ভাইয়া? গুয়ানিন যেহেতু হচ্ছে একটা পিউরিন, তাই এখানে 9 নম্বরে গিয়ে যুক্ত হবে। গুয়ানিনের 9 নম্বরে যুক্ত হবে। যখন এই দুটো যুক্ত হলো একসাথে, এটা হয়ে গেল কি একটা নিউক্লিওসাইড। ঠিক আছে, এবার নিউক্লিওসাইডটাকে তুমি যদি এই 5 নম্বরের সাথে ফসফেট যোগ করে দাও, এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। তাহলে এই যে এটা নিউক্লিওটাইড। আবার দেখো সাইটোসিনে এসে ক্ষারক যুক্ত হবে, যুক্ত করলা কোন লিঙ্ক দিয়ে ভাইয়া? গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে। এটার 1 নম্বরে সেখানে যেহেতু এটা হচ্ছে ভাই একটা পাইরিমিডিন, তাই এখানে 1 নম্বর পয়েন্টে এসেই বন্ধন গঠিত হবে 1 নম্বরে। হলো। আচ্ছা, তারপর দেখো এখানে 3 নম্বরটা গিয়ে ফসফেটের সাথে যুক্ত হবে। সেই দিকেও ফসফেট থাকবে, আরো ফসফেটের অভাব নাই কোনো। HPO4 মাইনাস মাইনাস ফসফেট আছে, ফসফেট। তাহলে দেখো অলরেডি কিন্তু একটা চেইন তৈরি হয়ে যাচ্ছে, এবং চেইন যখন তৈরি হচ্ছে দেখো এখানে ফসফেটের মাধ্যমে একটা লিঙ্কেজ হচ্ছে না ভাইয়া? খেয়াল করো, ফসফেটের মাধ্যমে লিঙ্কেজ হচ্ছে। এই যে এই লিঙ্কেজকে, একটা ফসফেট দুইটা সুগারকে ধরছে, এই লিঙ্কেজকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন বলা হয়। ফসফোডাইএস্টার বন্ধনে একটা ফসফেট উপরে একটা রাইবোজ সুগারের 3 নম্বরে যুক্ত হয়, নিচে আর একটা রাইবোজ সুগারের 5 নম্বরে যুক্ত হয়। তো এটাকে এরকম ফসফেটের সাথে যুক্ত করে দাও, ফসফেট। হ্যাঁ, এখানে কয় নম্বরে যুক্ত হবে? অ্যাডেনিন যেহেতু ভাইয়া 9 নম্বরে, আবার থাইমিনের 1 নম্বরে। আচ্ছা, এইটা বুঝতে পারছি তো সবাই? অর্থাৎ দেখো সুগার গুলা এসে তো নাইট্রোজেন ক্ষারকে যুক্ত হবে, তো নাইট্রোজেন ক্ষারকের কোথায় যুক্ত হবে? যদি নাইট্রোজেন ক্ষারক গুলা বড় সাইজের হয়, সেখানে উপরের পয়েন্টে যুক্ত হবে 9। দেখো 9। আর যদি নাইট্রোজেন ক্ষারকটা ছোট হয়, পিউরিন হয়, অর্থাৎ থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ছোটর বেলায় ছোট কার্বনে বা ছোট পয়েন্টে যোগ হবে, অর্থাৎ এই দেখো 1 নম্বরে 1 নম্বরে 1 নম্বরে যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বরে যুক্ত হবে। তো দেখো এবার আমরা হাইড্রোজেন বন্ধন তৈরি করব। গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে 3টা করে, এই জন্য এই বন্ধনটা শক্তিশালী হয়। আবার অ্যাডেনিন থাইমিনের মধ্যে থাকে হচ্ছে 2টা করে। তাহলে দেখো এইভাবে কি হচ্ছে ভাইয়া? এই দিকে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হচ্ছে, আবার এই দিকে আরেকটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হচ্ছে। এবার 2টা পলিনিউক্লিওটাইড চেইন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, এবং এভাবেই তৈরি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, যার নাম আমরা এখানে বলবো স্পেসিফিক্যালি ডিএনএ। তাহলে ডিএনএ জিনিসটা কি? 2টি পলিনিউক্লিওটাইড চেইন। দেখো এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, এটা আরেকটা পলিনিউক্লিওটাইড চেইন, এরা যুক্ত হয়েছে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে। এভাবেই গঠিত হয় আমাদের ডিএনএ। তো ডিএনএ তে ভাইয়া কয়টা সুতা থাকে বা চেইন থাকে? 2টা। এটা একটা চেইন, এটা আরেকটা চেইন। এই চেইনগুলোর কিন্তু আলাদা নাম আছে। আমি যদি এই পাশের চেইনে আসি, এই পাশের চেইনের সুগারে খেয়াল করো, এই পাশের চেইনের সবচেয়ে উপরে যে সুগার আছে, সেই সুগারের উপরের দিকে আছে 5 নম্বর কার্বন, আর নিচের দিকে আছে 3 নম্বর কার্বন। তাই এই দিককার যে সুতাটা আছে, এই সুতাকে বলা হবে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রক। এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, বিকজ এটার মাথায় আছে 5 নম্বর, লেজে আছে 3 নম্বর। পাশেরটায় যদি আসি, এটাই খেয়াল করো, এটার উপরে আছে 3 নম্বর, নিচে আছে 5 নম্বর। অর্থাৎ মাথার দিকে, মাথা বলবো না, উপরের দিকে আছে 3 নম্বর, নিচে 5 নম্বর। তাই এটাকে বলা হয় 3 প্রাইম টু 5 প্রাইম সূত্র। তাহলে দেখো একটা ডিএনএ তে 2টা সুতা হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত হয়। তার মধ্যে একটা সুতার নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্র, আরেকটা সুতার নাম হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম সূত্র। তো এই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচার। আমরা আশা করি এই 3টা জিনিস বুঝতে পেরেছি: রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক এবং ফসফেটের গঠন। এরপরে নিউক্লিওসাইড জিনিসটা কি,
যখন রাইবোজ সুগার নাইট্রোজেনাস ক্ষারকে যুক্ত হয় সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডে যদি ফসফেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। আচ্ছা, ফসফরিক অ্যাসিড বুঝতে পারছি, স্ট্রাকচারগুলো দরকার নেই, তোমাদের এখানে কিছু নাম দেওয়া আছে দেখো বইয়ে, এই নামগুলো একটু মিলায় ফেলবা। দেখো এই যে এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ অ্যাডিনোসিন একটা নিউক্লিওটাইড, সেখানে একটা ফসফেট যুক্ত হয়েছে। জিএমপি মানে গুয়ানোসিন মনোফসফেট, এবং গুয়ানোসিন নামটা বললেই গু এর কথা মনে পড়ে, বাদুরের গু। তারপরে দেখো সিএমপি হচ্ছে সাইটিডিন, আমি সাইটোসিন বলেছিলাম বলে, আচ্ছা সাইটিডিন হবে এটা। আর তোমার ইউএমপি হচ্ছে ইউরিডিন মনোফসফেট, ঠিক আছে। এভাবে কিন্তু এই যে এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি এরা হচ্ছে ভাইয়া বিভিন্ন রকম নিউক্লিওটাইড, বিকজ এখানে কিন্তু রাইবোজ সুগার আছে প্লাস নাইট্রোজেনাস ক্ষারক আছে, আবার ফসফেটও আছে। আর নিউক্লিওসাইডে যদি আসি, দেখো নিউক্লিওসাইড, এই দেখো নিউক্লিওসাইড হচ্ছে অ্যাডেনিন থেকে অ্যাডিনোসিন, ঠিক আছে। অর্থাৎ যখন অ্যাডেনিনের সাথে রাইবোজ যুক্ত হচ্ছে অ্যাডিনোসিন, গুয়ানিনের সাথে রাইবোজ যুক্ত হলে গুয়ানোসিন, ইউরাসিলের সাথে রাইবোজ যুক্ত হলে ইউরিডিন, সাইটোসিনের সাথে রাইবোজ যুক্ত হলে সাইটিডিন, ঠিক আছে। আর থাইমিনের সাথে যুক্ত হলে থাইমিডিন, থাইমিডিন কিন্তু ভাই একটু নামটা মনে রাখবা, হ্যাঁ। অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ইউরিডিন, সাইটিডিন, থাইমিডিন। অনেক সময় ভুলে যে আমিও স্লিপ অফ টাং থাইমোসিন বলে ফেলেছি, এটা থাইমিডিন হবে। আচ্ছা, তো ডাইনিউক্লিওটাইড বুঝতে পারছি, দুইটা নিউক্লিওটাইড একটা নিচে আর একটা যুক্ত হলে ডাইনিউক্লিওটাইড। অর্থাৎ দেখো এই নিউক্লিওটাইড এটার সাথে যুক্ত হয়েছে ডাইনিউক্লিওটাইড, তিনটা যুক্ত হলে ট্রাইনিউক্লিওটাইড। এবার যদি শত শত যুক্ত হতো তাহলে বলবো পলিনিউক্লিওটাইড। তাহলে আজকে বোধহয় এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ অর্থাৎ ডিএনএ সম্পর্কে একটা ক্লাস থাকবে, আরএনএ সম্পর্কে আর একটা ক্লাস থাকবে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এত সময় ধরে ক্লাসটা করার জন্য।